চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে যিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তার গান কিন্তু সকলের অনেক বেশি পছন্দের। সবাই তার গান অনেক সময় গুনগুন করে গাইতে থাকেন। অনেক পছন্দের একজন শিল্পী, আমার কাছে তো অবশ্যই। সেই সাথে খুব অল্প সময়ে খুব সুন্দর মিষ্টি কণ্ঠ দিয়ে দর্শকদের মাঝে কিন্তু তার জায়গা পাকাপোক্তভাবে তৈরি করে নিয়েছেন। যে দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী আতিয়া আনিশা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো আছি। আর এত সুন্দর করে আমাকে ইন্ট্রোডিউস করেছো, আমার খুব খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। অবশ্যই, আপনি সেটা ডিজার্ভ করেন। অনেক সুন্দর আপনি আপনার জায়গাটা তৈরি করে ফেলেছেন দর্শকদের মাঝে, সেটা বলার বাহুল্য আর রাখে না। আমরা শুরুতেই আপনার কাছে যেতে চাই যে আপনার যে গানের যাত্রাটা শুরু হয়েছিল সেটি কিভাবে হয়েছিল, জাস্ট ছোট্ট করে একটু জানতে চাই। অনেক ছোটবেলা থেকে মা নোটিস করেছিল যে আমি গান গাইতে পারি। সৃষ্টিকর্তার একটা উপহার আমার ছিল এই কণ্ঠটা। তো মা প্রথম নোটিস করার পর তিনি খুব জোর করেন যেন আমি গানটা শিখি, গান শিখে যেন, যেহেতু আমার ফ্যামিলিতে কেউ একদম এই সেক্টরে বা এই লাইনে কেউই ছিল না। তো মা চাচ্ছিল যে না, মেয়ে যেহেতু এত সুন্দর গান গাইতে পারো, ওকে তাহলে গান শেখানো। মেয়ে তো মাশাআল্লাহ দেখতেও সুন্দর, তাহলে কেন আন্টি এটা চিন্তা করলেন না যে মেয়ে আমার নায়িকা হবে? না, আসলে ওই যে বললাম, আমার ফ্যামিলিটা খুবই কনজারভেটিভ ফ্যামিলি। মানে আমাদের ফ্যামিলিতে কেউ একজনও নেই যিনি মিডিয়া রিলেটেবল বা যিনি গান করেন, কেউই নেই। তো সেই জায়গা থেকে মার ইচ্ছেটা, ইভেন মা সেটা সাহস পেয়েছিল আমার নানা ভাইয়ের জন্য। নানা ভাই ভীষণ সাংস্কৃতিক মন একজন মানুষ ছিলেন। তো এরপর মা আমাকে গান শেখানোর জন্য খুব জোর করেন, কিন্তু আমার তখন বয়স 4-5 বছর ছিল। ওই বয়সে আসলে গান শেখার ইচ্ছে কেন জানি আমার করছিল না। আচ্ছা, খুবই ভয় পাচ্ছিলাম আর শাই ফিল করতাম গান গাইতে। তো আমার খুব বেশি একটা মনে নেই, একটা স্মৃতি মনে আছে। ছোটবেলায় একদম প্রথম মা আমাকে একটা একাডেমিতে নিয়ে গিয়েছিল, ওখান থেকে আমি দৌড়ে পালিয়ে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম সবাইকে দেখে। এই ছিল। এরপর আসলে আমার ক্লাস 5-এ যখন আমি উঠি, তখন চ্যানেল আইতে একটা প্রতিযোগিতা শুরু হয়, খুদে গানরাজ। ওখানে আমি পার্টিসিপেট করেছিলাম। অ্যান্ড তখন হচ্ছে আমি বেশ টপ 80-র মধ্যে গিয়েছিলাম ওই সময়। তখন আমি একদমই গান শিখিনি। তখন অনেক বেশি ইন্সপায়ার হয়েছিলাম যে না, দেখছি যে সবাই হয়তো বা আরো ভালো করা যাবে, আমাকে সবাই খুব ভালো প্রশংসা করছে, সবাই খুব ভালো বলছে। তখন একটা থাকে না যে না, ভালো লাগা কাজ করছিল যে আমার গান শুনে এত ভালো বলছে সবাই। এরপর আমি যখন এলিমিনেট হয়ে যাই, কারণ হচ্ছে আমি গান শিখিনি, তখন আর কি জেদ কাজ করে যে না, গান তখন যদি শিখতাম তাহলে হয়তো গানটা শেখা খুবই প্রয়োজন। এরপর থেকে গান আসলে শেখা শুরু। আচ্ছা, যেহেতু ঈদ, আমাদের ঈদ মানেই কিন্তু স্পেশাল কিছু, ঈদ মানেই একটা অন্যরকম আকর্ষণ। ছোটবেলার ঈদ যেভাবে কাটতো, আমরা আমাদের ড্রেস কাউকে দেখতে দিতাম না। আপনার ছোটবেলা কি ঠিক সেইভাবেই কেটেছে নাকি একটু অন্যভাবে? একদম ঠিক সেইভাবেই কেটেছে। আমি কখনোই কাউকে আমার ঈদের জামা দেখাতাম না। আমার বেস্ট ফ্রেন্ড ছিল ছোটবেলা, এবং সে এখনো আমার বেস্ট ফ্রেন্ড আছে ছোটবেলা থেকে। সে সব সময় দেখতে চাইতো, বা থাকে না ঈদের সময় কি হয়, আমাদের সবার রোজা রমজানের সময় সবার বাসায় যাওয়া হয়, আমার ফ্রেন্ডরা আসতো। ছোটবেলা থেকে আমি কখনো দেখাতাম না। ইভেন আমার মাও ওই দিক থেকে খুব, অনেক সময় থাকে না যে না থাকে, একটু দেখিয়ে দে কি হবে, কিন্তু মা খুব রাগ সাপোর্ট। না না না, ঈদের জামা কেন, ঈদের জামা দেখালে ঈদের জামা পুরান হয়ে যায়, এখন দেখানো যাবে না। তো এই বিষয়টা ছিল, যেটা আসলে বয়সের আদল, এখন সেটা কিন্তু ঈদ একটা অবশ্য আনন্দের বিষয়, কিন্তু সেই যে আমেজটা, আমার ড্রেস কাউকে, এখন তো ড্রেস কিনে এনে আগেই পরে ফেলে যে দেখো আমার ড্রেস। হ্যাঁ, ছোটবেলার ঈদ খুব সুন্দর ছিল। সালামির একটা বিষয় ছিল, এখন সালামি দিতে হয়। এখন সালামি দিতে হয়, বাট ছোটবেলায় ওই যে ছোট একটা ব্যাগ সবসময়, মানে ড্রেসের সঙ্গে সঙ্গে একটা ব্যাগও নিতে হবে, ছোট একটা ব্যাগ। কেন? কারণ সালামি কালেক্ট করার জন্য। আচ্ছা, বাহ, চমৎকার। আমরা তো জানি যে আপনার অনেক গান রয়েছে ফেমাস, দর্শকরা তো সেগুলো পছন্দ করেছে। আর কি বলবো, রিলস, ভিডিওস, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, টিকটক, কোথাও কিন্তু সেই গানগুলোর কমতি নেই। সব জায়গায় কিন্তু আমরা ভিডিওগুলো দেখেছি। সেখানকার মধ্যে একটি ফেমাস গান হচ্ছে চলো নিরালায়। আমরা একটু নিরালায় যেতে চাই আপনার সাথে, আপনার কণ্ঠের গানটি শুনতে শুনতে। নিশ্চয়ই। প্রেমে হাসিয়া ভাসিয়া তোলা হয়, চলো নিরালায়, চলো নিরালায়, মেঘ উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায়, চলো নিরালায়, পরালে শয়নে নয়নে নয়নে, তুমি শুধু মনে। প্রেমে হাসিয়া ভাসিয়া তোলা হয়, চলো নিরালায়, চলো নিরালায়, মেঘ উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চলো নিরালায়, চলো নিরালায়।
ও ওয়াও, যেমন মিষ্টি চেহারা তেমন মিষ্টি কণ্ঠ, ওয়াও একদম কম্বো প্যাক বলা যেতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই গানটি যখন গাওয়া হয়েছিল তখন কি মাথায় এসেছিল যে গানটি এত ভাইরাল হবে বা গানটি এত পছন্দ করবে দর্শকরা? না না, এই গানটি আমি গেয়েছিলাম 2019-এ। আমার প্রথম প্লেব্যাক গাওয়া হয়েছিল 2018-তে। আমি আসলে এই ইন্ডাস্ট্রিতে আমি বলবো আমি অনেক লাকি। আমি আসলে লাকি না হলে প্রথমেই গান প্লেব্যাক দিয়ে আসাটা খুব ডিফিকাল্ট, কিন্তু তো সেই দিক থেকে আমি অনেক ব্লেসড আলহামদুলিল্লাহ। তো আমার প্রথম প্লেব্যাকের পর আমি অনেক ডিরেক্টরসরা আমাকে অফার্স করেছেন নতুন নতুন গানের জন্য। তখন মাত্র 2টো প্লেব্যাক রিলিজ পেয়েছিল। তখন রায়হান রাফি ভাই আমাকে কল করেন যে আতিয়া আমরা তোমাকে দিয়ে একটা গান করাতে চাই, প্ল্যানিং করছি। আমি খুব হ্যাপি হয়ে গেলাম যে তোর আমাদের রাফি ভাইয়ার অনেক অনেক ভালো সিনেমা তখন এসেছিল। তারপর আমি বললাম ওকে ফাইন, আমি তো খুব হ্যাপি। আমি আমার গার্ডেনকে নিয়ে চলে গেলাম রেকর্ডিংয়ে। তখন আসলে কোনো কিছু না মানে বোঝা যায় না, মানে আসলে এটা পরবর্তীতে কি। আমরা সবাই কাজটা ভালোভাবে করার, মানে আমরা সবাই চেয়েছি আমরা ভালোভাবে কাজটা শেষ করি। তো আমি যখন গানটা শুনলাম, প্রথম শোনা একটা থাকে না যে পজিটিভ একটা ভাইব, গানটা অনেক এনজয়, মানে অনেক খুব একটা মজার একটা আনন্দমুখর একটা গান। প্রথম শোনাতে আমার কাছে খুব ভালো লেগেছিল যে বাহ, টিউনটা তো খুবই সুন্দর অ্যান্ড ক্যাচি। মনে হচ্ছিল যে না, ভালো কিছু মেবি হতে পারে, কারণ গানটা প্রথম শোনাতে আমার ভালো লেগেছিল। এন্ড গাইতেও সুন্দর করে ভালোবেসে, অসাধারণ গিয়েছেন, অসাধারণ ভালোবেসে গানটি গেয়েছিলাম। এবং জাতীয় পুরস্কার, চলচ্চিত্র পুরস্কার সম্পর্কে একটু জানতে চাই। আপনি সেটি পেয়েছেন, আপনাকে আবারও কংগ্রাচুলেশন, অভিনন্দন। এটা একটা অন্যরকম অনুভূতি, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তবুও জানতে চাই যে ওই এক্সাক্ট মোমেন্টে যখন আপনার নামটা অ্যানাউন্স হয়েছিল, কি মাথায় এসেছিল সর্বপ্রথম? আসলে বেশ বেশ অনেকদিন না, আমি টানা অনেকদিন এই বিষয়ে অনেক চ্যানেলসে কথা বলেছি। আজকে আবার অনেকদিন পর এই কথাটা শুনে আমার গুজবাম্পস হচ্ছে। যে তুমি বললে না যে ভাষায় প্রকাশ করবার, আসলে আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করবার মতো নয়। কারণ সর্বোচ্চ সম্মাননা এত অল্প সময়, আমার ক্যারিয়ার এত অল্প সময় আমি কখনো পাবো, এটা আমি কখনো ভুলেও থাকে না যে মানুষ ভুলে ভাবে যে না আমি পাবো। আমি কখনোই ভাবি না, আমার স্বপ্ন ছিল যে যদি কখনো পেয়ে যায়, আল্লাহকে এভাবে বলতাম। বাট আমি কখনোই ভাবিনি যে এত জলদি পেয়ে যাব। সো আমি ঘুমাচ্ছিলাম ওই সময় বাসায়, মা আমার রুমে এসে বলছে আনিশা তোমার অনেক ফোন আসছে, তুমি কেন রিসিভ করছো না? আমাকে চ্যানেল আই থেকে ফোন দিচ্ছে, অনেকেই ফোন দিচ্ছে, একটু ফোনটা তুমি দেখো জেনারেল মোডে দিয়ে। তা আমি আমার ফোন অন করে দেখি অনেক মিসড কল। আমি বললাম কি ব্যাপার, কি হলো, আমি বুঝে উঠতে পারছিলাম না। পরে আমি একজনের কল ব্যাক করি, তিনি আমাকে বলছেন গুড নিউজ শুনেছো কিনা? আমি পরে বললাম যে না, কি বলেন তো? পরে বললো যে হোয়াটসঅ্যাপে একটা প্রজ্ঞাপন দিয়েছে, ওটা দেখো। তারপর আমি ওখানে যে দেখলাম, এন্ড আমি নিজের নাম, যে নামগুলোর সঙ্গে আমার নাম ছিল, বাপ্পা মজুমদার স্যার, তিনি পেয়েছেন। হ্যাঁ, এবং গায়িকা আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না। মানে আমি অনেকক্ষণ ধরে ওই লেখাটাই বারবার পড়ছিলাম, জাতীয় পুরস্কার প্রাপ্ত যারা রয়েছে। এত মিষ্টি একটি মেয়ের কাছ থেকে কিন্তু আরেকটি গানটা শুনলে নয়, তো দর্শকরা হয়তো বা রাগ করবে যে কেন গান হচ্ছে না। আমরা আরেকটি গান শুনবো। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন, এই যে দুনিয়া, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন, এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই, আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই। সুন্দর একটি গান, এবং আমরা ভিডিওতেও দেখেছি আপনি এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তার পাশাপাশি গানটি যে আপনি অসাধারণ গেয়েছেন। আমিও মাঝে মাঝে গানটি শুনি, আমি যখন কানে হেডফোন দিই তখন এই গানটি আমার একদম লিস্টে থাকি, গানের লিস্টে। আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। আপনি রিয়েলিটি শোতে গিয়েছিলেন, আপনি বলেছিলেন যে খুদে গান রাজে, তারপরে আপনি সারেগামা পাতে ছিলেন। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে রিয়েলিটি শোগুলো যে
হয় সেই শোগুলো কিন্তু থেকে যারা আসেন পরবর্তীতে গানের জগতে কন্টিনিউ করেন তাদের একটা টার্নিং পয়েন্ট থাকে রিয়েলিটি শো। আপনার জীবনের টার্নিং পয়েন্টটা কিভাবে চেঞ্জ করেছিল সারেগামাপা কিংবা খুদে গান রচনা, আমরা একটু সেটা জানতে চাই। খুদে গান রচনার পর আমি আসলে আর্টিস্ট হয়েছি চ্যানেল আইয়ের সেরা কণ্ঠের মাধ্যমে। আমার সেরা কণ্ঠের মাধ্যমে হচ্ছে ইন্ডাস্ট্রিতে থাকে না যে নিজের ক্যারিয়ার স্টার্ট করা যেটা বলে, সেটা শুরু হয়েছে। তবে অবশ্যই প্ল্যাটফর্ম আমাদের জন্য অনেক পজিটিভ একটা দিক, কিন্তু আমি বলবো যে শুধু যে প্ল্যাটফর্ম থেকে যারা আসে তারা যে শুধু সাকসেস হয় বা তারা ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করে এমনটা নয়। এটা সম্পূর্ণ নিজের ওপর যে আমি আসলে কিভাবে সেটা পরিচালনা করব। সো আমি সেই ধারাবাহিকতা আমি শুধু কাজ করে গিয়েছি। আমি আমার কম্পিটিশনের পর কম্পিটিশন থেকে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হইনি, কিন্তু আমি কিন্তু থেমে থাকিনি। আমি কম্পিটিশন থেকে বেরিয়ে সবাই স্টেজ শোজে নিজেকে ব্যস্ত রেখেছে, কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে আমি চেয়েছি না আমার নিজের একটা মৌলিক জায়গা ইন্ডাস্ট্রিতে হোক। সো আমি নিজের মৌলিক গানের জন্য চেষ্টা করেছি যে না, নিজের গান নিয়ে আসলে বেঁচে থাকতে হবে। তো আমি একদম সব মন নিজের মৌলিক গানের উপর দিয়ে এবং আস্তে আস্তে নিজের মৌলিক গান নিয়ে আজকে এই জায়গায় এসেছি। আচ্ছা, এবং প্রত্যেকটা শিল্পীর তো থাকেই প্লেব্যাক করা। আপনি বলছিলেন যে আপনি অলরেডি সেটি করে ফেলেছেন। প্লেব্যাক করার পরের অনুভূতিটা কেমন ছিল? যে একটা শিল্পী যখন স্বপ্ন পূরণ হয় সেই অনুভূতিটাও জানি যে এটা আসলে ভাষা প্রকাশ করা সম্ভব নয়, তবু আমরা তো অডিয়েন্স যারা আছে তারা সবসময় জানতে চাই যে আমার শিল্পীর অনুভূতিটা কেমন। কারণ অডিয়েন্সের যে যারা ভালোবাসার দর্শক থাকেন তারাও কিন্তু অনেক বেশি খুশি হন তার প্রিয় শিল্পীর কিছু দেখে। তো আপনি একটু সেটা শেয়ার করুন। আমি যখন গান শিখতাম, আমার যিনি গানের শিক্ষক স্যার ছিলেন, তিনি ছোটবেলা থেকে আমি তখন এত ম্যাচিওর, আমার ম্যাচুরিটি ভয়েসের মধ্যে আসেনি। তখন তিনি আমাকে বলতেন যে আমার ভয়েসটা খুবই ম্যাচিওর, প্লেব্যাকের জন্য অনেক অনেক সুইটেবল, হ্যাঁ এরকম তিনি বলতেন। তো আমি সবসময় মনে করতাম না আমার গানের স্যার আমাকে অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে, তাই তিনি হয়তো আমাকে ইন্সপায়ার করার জন্য ভালোবেসে তিনি আমাকে বলছেন। আচ্ছা, নিজের মনে হয়নি? না, আমার কাছে কেন জানি আমার কাছে এটা হয় সুন্দরী মেয়েদের যেমন সুন্দরী বললে তারা বিশ্বাস করে না। এরপর যখন আমি সেরা কণ্ঠে গেলাম, ওখানে আমার প্রথম যখন মেইন জাজদের যখন প্রথম এপিসোডটা হয়, সেই এপিসোডের প্রথম এপিসোডেই আমাকে মিতালি মুখার্জি ম্যাম তিনি বলেছিলেন যে তোমার কণ্ঠ প্লেব্যাকের জন্য অনেক সুইটেবল। আমার কাছে মনে হয় যে এই কম্পিটিশনের পর তোমাকে অনেক ডিরেক্টরসরা কল করবেন। তখন আমি অনেক বেশি ইন্সপায়ার হই যে আমার কাছে মনে হয় না হয়েছেও, আমার মনে হয় যে হ্যাঁ মেবি কিছু একটা মনে হয় ব্যাপার আছে, নাহলে তো এত গুণীজনদের কাছ থেকে এটা শুনতে পারতাম না। এরপর আমি আসলে এটা নিয়ে সিরিয়াস বলতে কি চর্চা বাড়িয়ে দিয়েছি। এরপর সত্যি কথা বলতে প্রথম আমাকে অপরচুনিটিটা দেয় ইমরান মাহমুদুল ভাই, ওনার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। আমি কম্পিটিশনে থাকার সময় তিনি আমাকে কল করলেন, বললেন যে তোমার ভয়েসটা অনেক ট্রেন্ডি অ্যান্ড ইউনিক, আমরা ইনশাল্লাহ কাজ করব। এরপর তখন দেখলাম যে প্লেব্যাকটা আমি জানতাম না। আমাকে বললো যে একটা ভয়েস আমাদের কি হয় এখন, যেটা আমি রিলেট, কখন তো আমি এত কিছু বুঝতাম না। আমাদের একটা সিনেমার জন্য কিন্তু অনেকেই ভয়েস দেয়, ওটা হচ্ছে ভিজুয়ালের সঙ্গে মিলিয়ে যার সঙ্গে ভয়েসটা যায় তখন সেটা কনফার্ম করা হয়। তো আমাকে কিছু বলা হয় না, আমাকে বললো একটা গান আছে, তুমি একটু স্টুডিওতে আসো, একটু গাইতে হবে। আমি বললাম ঠিক আছে আমি আসবো, গান গাবো। গানটা গাইলাম, গাওয়ার পর আমাকে বললো যে এটা কিসের গান গেয়েছো তুমি জানো? আমি বললাম যে না ভাই এটা কিসের গান। পরে বললো এটা একটা প্লেব্যাকের জন্য। আমি একদম কিছু বুঝে উঠতে পারিনি। এরপর তো ডিরেক্টরদেরকে শোনালো, মোস্তফা কামাল রাজ ভাই ছিলেন ওই যদি একদিন সিনেমার ডিরেক্টর, এবং তিনি শুনে খুব পছন্দ করলেন। এরপর তো কনফার্ম হলাম, এরপর তো আস্তে আস্তে প্লেব্যাক দিয়ে আমার কাজ। একটি গান শুনবো। আচ্ছা, এবারে আমি যখন এখন যেমন নিজস্ব একটা পরিচিতি হয়েছে, আতিয়া নিশা একজন সঙ্গীত শিল্পী, প্লেব্যাক আর্টিস্ট, বাট আমি যখন কম্পিটিশনে ছিলাম তখন কিন্তু আমার নিজস্ব কোনো একটা পরিচিতি হয়ে ওঠেনি। ওই সময় আমি একটা গান করেছিলাম, গানটির নাম চিশতি বাউলের বেহায়া মন, এবং ওই সময় গানটি অনেক ব্যাপকভাবে যে ভাইরাল ট্রেন্ডটা মাত্র তখন শুরু হলো, তখন প্রচুর ভাইরাল হয়েছে। এবং আমার ছোট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি হচ্ছে দাদু বাড়ি যাচ্ছিলাম, ব্রেকে আমার বাস থামিয়েছিল, ওখানে আমি ছোট ভাইকে নিয়ে দাঁড়িয়েছি, টঙ্গের দোকানে আমার এই গানটা বাজতে প্রথমবার। আমি নিজের গান, আমি যদিও গাইনি, বাট আমার কম্পিটিশনে যে গানটি গেয়েছি অন্যরকম একটা অনুভূতি। আমি তখন শুনে আমি ও মাই গড, তখন বুঝতে পারলাম যে গানটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সো ওই গানটার ভিউ এখন প্রায় 2 কোটি। তো অনেক মানুষ অনেক অনেক ভালোবাসা পেয়েছি গানের জন্য। ওই গানটি ছোট করে বেহায়া মনটা লয়া তোমারে ভালোবাসিয়া আইজ আমার ঘটিল জঞ্জাল, আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় সন্ডাল, কাটা ঘায়ে নুন সিটায়া, কাটা ঘায়ে নুন সিটায়া, খোসায়া তুলতে সোসাল, আইজ আমার ঘটিল জঞ্জাল, বেহায়া মনটা লয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল।
বাহ, চমৎকার একটি গান শুনিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার লাইফের ক্যারিয়ারের অল্প সময়ে বা দর্শকদের মনে জায়গার কথা আর কি বা বলবো, অনেক পছন্দ করছেন, এটা তো আমরা দেখছি। সেই জায়গা থেকে আপনার অ্যাজ এ শিল্পী হিসেবে আত্মতৃপ্তির জায়গা কতটুকু? আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি। আমি আমি সবসময় বলি যে আমি যতটুকু ডিজার্ভ করি তার থেকে আমি অনেক বেশি পেয়েছি। আমি এটা বিশ্বাস করি যে সৃষ্টিকর্তার নিশ্চয়ই আমার উপর অনেক রহমত রয়েছে। সেটার পিছনেও কারণ রয়েছে, আমি কষ্ট করেছি, আমি গান নিয়ে সবসময় অনেক অনেস্ট ছিলাম। আমি আমার কাজে কখনো এতটুকুও থাকে না যে এতটুকু কমতে কখনো দেইনি, ডিসঅনেস্ট হইনি, কখনোই না। আমি আমার কাজে সবসময় অনেক লয়াল ছিলাম এবং আমি বিলিভ রেখেছি যে না, আমি আমার জায়গায় ঠিক থেকে আমার সুন্দর নিয়তে আগালে আমার আল্লাহ আমাকে সত্যি সেটার ফল দিবেন। আমি খুব অনেক বেশি পেয়েছি, যতটুকু ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়েছি। সো আমি যেটা বললা যে আত্মতৃপ্তি, দর্শকের ভালোবাসা, এই যে দর্শকের যখন আমি দেখি যে একটা গান, একটা ছোট কিছুদিন আগের কথা বলবো, আমি একটা শপিং মলে গিয়েছিলাম। ওখানে থাকে না যে টেলররা সাথে থাকে, ওনারা যে অ্যাটাচমেন্ট ড্রেসেস ঠিক করে দেয়। তো উনি খুবই ব্যস্ত, ওই দোকানটা খুবই ব্যস্ত, মানে উনার অনেক রাশ টাইম চলছে। তো উনি ওই সময় দেখছি, আমি জাস্ট ক্রস করছিলাম, ওখান থেকে ক্রস করছি, ছোটো ভাইকে নিয়ে যাচ্ছিলাম, ক্রস করছি, দেখি যে আমার এই যে দুনিয়া যে গানটি তিনি শুনছেন, তিনি তার পাশে। তখন আমি একটা মনে হয় যে না, আমার এই যে আমার এটাই প্রাপ্তি যে আমি কিছু একটা সময় তাদেরকে স্বস্তি দিতে পারছি, বা তাদের ভালো লাগার মুহূর্ত আমার গানের সঙ্গে তারা এটা মোমেন্টটা শেয়ার করছে, তারা আনন্দ উপভোগ করছে। তো এটা আসলে এটা অনেক বড় প্রাপ্তি। আর ওদের ভালোবাসা আসলে আমার জন্য অনেক বেশি, যে এত ভালোবাসা, আমাকে এত ভালোবাসে আমার দর্শকেরা, মানে এটা ভাষা প্রকাশ কম, তাদের প্রতি অনেক, ওনাদের জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আচ্ছা, এত ভালো একজন সঙ্গীত শিল্পী, আপনার পছন্দের সঙ্গীত শিল্পীকে? আমার পছন্দের সঙ্গীত শিল্পীর তালিকায় অনেকে রয়েছে, স্পেসিফিক একজনের নাম বলতে পারবো না। শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন ম্যাম, মিতালি মুখার্জি ম্যাম, সামিনা চৌধুরী ম্যাম, এনারা সবাই, কারণ সবার কাছে, ইভেন এই জেনারেশনের যারা রয়েছে, আমাদের সমসাময়িক যারা রয়েছে, অবন্তী আপু, তৃষা আপু, আরও একটু সিনিয়র কনা আপু, কোনাল আপু, এনারা সবাই আমার ভীষণ পছন্দের। আমি সবার কাছ থেকে শেখার চেষ্টা করি। ইভেন দো আমারও স্টুডেন্ট রয়েছে, আমিও গান শেখাই, ওদের কাছ থেকে আমি শেখার চেষ্টা করি। তো সবাই আমার পছন্দের। তবে হ্যাঁ, যাদের নাম শুরুতে নিয়েছি, ওনাদের কাছ থেকে আমি অনেক অনেক কিছু শিখেছি। আচ্ছা, প্রিয় অভিনেতা? চঞ্চল চৌধুরী এই এখনকার সময়, আর সালমান শাহকে আমার ভীষণ পছন্দ। আচ্ছা, প্রিয় অভিনেত্রী? প্রিয় অভিনেত্রী শাবনূর। ঘুরতে যেতে পছন্দ? ভীষণ। দেশে নাকি দেশের বাইরে? আমার দেশের বাইরে ঘুরতে যাওয়া এখনো হয়নি, ইনশাল্লাহ হয়তো সামনে যাওয়া হবে। তবে আমি, আমার ফ্যামিলি, আমরা সবাই, আমি সময় পেলে, ইভেন আমি যখনই যে কোনো স্টেজ শোতে আমি যখনই যাই, আমি আমার বাবা, মা, ভাই সবাইকে নিয়ে যাই এবং আমি শেষ করে সেখানে ঘুরে বেড়াই। আচ্ছা, পাহাড় নাকি সমুদ্র, কোনটি বেশি ভালো লাগে? সমুদ্র। সমুদ্র, এটা সবাই জানে, আমার সঙ্গে যারা কানেক্ট আছে সবাই জানে। আচ্ছা, প্রিয় রং কি? প্রিয় রং কালো। কালো। আচ্ছা, প্রিয় খাবার? সব খেতে ভালোবাসি। সব খেতে ভালোবাসেন। প্রিয় পোশাক কি? শাড়ি সব থেকে বেশি পছন্দের, আর কমফোর্টেবল যে কোনো কিছু। চমৎকার লেগেছে কথা বলে, কখন যে সময় চলে গেছে, আমাদের শেষ হয়ে গেছে, একদমই টের পাইনি। আরও ইচ্ছে করছিল কয়েকটা গান শুনতে, বাট কি আর করার, যেতে হবে। আবারও অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য, এত সুন্দর গান শোনানোর জন্য। সব সময় এরকম ভালো থাকবেন এবং আমাদের মাঝে সুন্দর সুন্দর গান উপহার দিয়ে যাবেন ইনশাআল্লাহ। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, ATN টেলিভিশনকে অনেক অনেক থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।